স্বাগত আপনাদের হাল্লাপুলের পর্দায়। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন লাগাও চুমুক ক্লান্তি করে দূর স্বাস্থ্যে ভরপুর মজাদার স্বাদে ভরা স্বাদ। শুক্রবার থেকে রাজধানী 13টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। মূল্যায়নের কাজে যুক্ত হলেন 2500 শিক্ষক। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের বাড়িঘর, সবজি মাঠ ও বিদ্যুৎ পরিষেবা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সাংসদ সহ প্রশাসনের আধিকারিকরা। লকডাউন থেকে ছাড়ের বই, বিদ্যুৎ সরঞ্জাম, সঙ্গে মোবাইল রিচার্জ সহ আরো কিছু ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান, তবে সব ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স অনিবার্য। ত্রাণ বিতরণে অংশ নিলেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী দ্বয়ের সহধর্মিনী। এখন বিস্তারিত। কালবৈশাখী তাণ্ডবে বিধ্বস্ত এলাকা সফর অব্যাহত রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও সাংসদ প্রতিমা ভৌমিক। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য ও পাশে থাকার আশ্বাস প্রদান। একদিকে লকডাউন, অন্যদিকে রাজ্য জুড়ে প্রবল কালবৈশাখীর তাণ্ডব। চরম ক্ষতির সম্মুখীন কৃষক কুল ও বহু সাধারণ পরিবার। ক্ষতিগ্রস্ত মাঠের ফসল, উড়ে গেছে অনেকের বাড়িঘর, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা। এরই মধ্যে বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ দলীয় এবং প্রশাসনের কর্মকর্তাগণ। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নিজের হাতে বহু ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রথমত 5000 টাকার চেক তুলে দেন। সেই সাথে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বাদ বাকি টাকাও প্রদান করা হবে তাদেরকে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকা পরিদর্শনে গিয়ে সাহায্য প্রদানের বিষয় নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিকও আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্ত। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন যে যারা গবাদি পশু বা শুয়ার, মোরগ এবং পুকুরের মাছ, এবং উনি ইয়াতে আপনার গোলাঘাটিতে একটা মাঠের মধ্যে গেছেন যে জায়গাতে 15 হেক্টর সবজি নষ্ট হয়েছে, এমন অনেক জমি সবজি নষ্ট হয়েছে। সেই ফসলের অ্যাসেসমেন্ট করে কিভাবে খুব তাড়াতাড়ি সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া যায়, সেজন্য মুখ্যমন্ত্রী আদেশ করেছে। শেষ প্রশ্ন করবো, এই পরিস্থিতিতে যখন করোনা মোকাবেলায় মানুষ এমনিতে আতঙ্কিত, এই অবস্থায় যখন সবাই একটু দুরবস্থার মধ্যে থাকছে, বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কি সান্ত্বনা দিতে যাবেন তাদেরকে? সান্ত্বনা নয়, তাদের পাশে দাঁড়ানো, তাদের সঙ্গে থাকা, সেটা আমাদের কমিটমেন্ট। সবার সঙ্গে আমরা থাকবো এবং কিভাবে তাদেরকে আবার আগের জায়গায় পৌঁছে দেওয়া যায়, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, এবং সেটা আমরা করব, সবাই মিলে করব। সবাই মিলে, যেমন আমরা করোনার জন্য সবার সঙ্গে পাশে দাঁড়িয়েছি, আমরা এই মুহূর্তেও সিপাহীজলার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব ভাই বোনদের পাশে আমরা সবাই। ইতিমধ্যে রাজ্যের ক্ষতিগ্রস্ত প্রায় 4টি জেলা সফর করেন গোটা দলটি। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর। রাজধানী ভাটি অভয়নগরস্থিত ক্যান্টনমেন্ট এলাকার বস্তিবাসীদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেয় সারা ভারত শ্রমজীবী নারী সমিতি ও CITU। মানুষ সেবার এই মহতি অনুষ্ঠানে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সহধর্মিনী তথা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী পাঞ্চালী ভট্টাচার্য। লকডাউন তো জরুরি, আমাদের এটা গ্রহণ করতেই হবে, এছাড়া উপায় নেই। কিন্তু এই লকডাউনের ফলে যারা দিন আনে দিন খায়, দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করে, তারা সকলেই ভীষণ একটা সংকটের মধ্যে পড়েছে। তো আমরা সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি CITU আমরা যথাসাধ্য চেষ্টা করছি সারা রাজ্যে মানুষের কাছে, গরিব মেহনতি মানুষের কাছে সামান্য ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। সেই জন্য আজকে আমাদের এখানে আসা। এখানে দুটো বস্তি আছে, ক্যান্টনমেন্ট রোড, ভাটি অভয়নগর, একটা পশ্চিম বস্তি আর একটা পূর্ব বস্তি, যেখানে বিহারিরা থাকে।
সেটাকে বিহারি বস্তিও বলা হয়। এই দুটো বস্তি থেকে 170 জন শ্রমজীবী নারী এসেছেন। আমরা তাদের কাছে চাল, ডাল, সয়াবিন, আলু, তারপর সাবান এগুলো আজকে আমরা দিচ্ছি ওদের। যদি আমরা আরও কিছু সংগ্রহ করতে পারি, টাকা পয়সা আমাদের সদস্যরাই মেনলি দিয়েছেন, এটা আর্থিক সাহায্যটা করেছেন আমাদের সদস্যরা, CITU এবং শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। তাহলে আমরা ব্যুরো রিপোর্ট হালাপোল। লকডাউন ও খাদ্য সংকটকালে রাজ্যের গরিব মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মুখ্যমন্ত্রী দয়ানিধি দেব। কৃষ্ণপুর বিধানসভা ক্ষেত্রের মহারানীপুর চাকমাঘাট এলাকার প্রায় 300 গরিব পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। সেই সাথে সন্তোষ প্রকাশ করেন রাজ্যবাসীর ভূমিকা নিয়ে। इन्फॉर्मेशन के हिसाब से 300 फैमिलीज़ का अरेंजमेंट है यहाँ पे। और ये जैसा कि मैं हमेशा कहती हूँ, हमारा त्रिपुरा आज तक मैं भूलती आई हूँ अपनी हर उसमें। पंजाब की मैंने बहुत सारी व्याख्याएं की हैं कार सेवा की, लेकिन इस बार लॉकडाउन के बाद जो त्रिपुरा वासियों का एंथुजियाज्म है, जो उनकी मेहनत है, जो उनका सोसाइटी के प्रति समर्पण है, मुझे देख के बहुत खुशी हुई है। और मुझे ऐसा लगा है कि क्यों मैं त्रिपुरा की बहू बनी हूँ और यहाँ इतना प्यार जो मुझे मिला है, वो यही कारण है कि यहाँ की सोच भी उतनी ही बड़ी और विशाल है। ये छोटे छोटे कदम जब हम मिलके उठाते हैं और समाज, सोसाइटी एक दूसरे का हाथ पकड़ती है, एडमिनिस्ट्रेशन अपना काम कर रहा है, प्रतिनिधि अपना काम कर रहे हैं, और छोटे छोटे संस्थाएं, NGO अलग अलग तरह की हो। हम भी एक पूर्वोदय नाम की NGO की तरफ से यहाँ आए हैं, जो कि हम चलाते हैं। आज हमारे इस NGO के साथ साथ हमारे साइकत जी का बहुत बड़ा योगदान है इस कार्य में। तो इस तरह के काम जब समाज में छोटे छोटे लोग, छोटे छोटे वर्ग मिलके करते हैं, तो इससे अंततः जन कल्याण ही होता है। एक आम मानुष जो अंत के गांव तक है, जिसे हम अंत्योदय कहते हैं, या अंत के व्यक्ति तक पहुंचने का जो एक सिस्टम है, ये दर्शाता है कि आज के समय में इसकी कितनी ज़रूरत है। हमारे मोदी जी के जो, हमारे प्रधानमंत्री जी की जो स्वच्छता की सोच है, जो हर व्यक्ति तक, हर उस अपेक्षित व्यक्ति तक पहुंचने की सोच है, आज इस लॉकडाउन में त्रिपुरा वासियों ने मिलके उसको ये प्रूव कर दिया कि हम मोदी जी, हमारे प्रिय प्रधानमंत्री जी के सरकार के साथ ताल से ताल मिला के चल रहे हैं। और प्रत्येक परिस्थिति में हमारी त्रिपुरा वासी देश का और अपनी स्टेट का हर तरह से साथ निभाएंगे। और कोरोना वायरस की इस कठिन परिस्थिति में हम फाइट करेंगे और फाइट में विजय जरूर प्राप्त। ব্যুরো রিপোর্ট হালাপোল। রাজধানী বরজলা স্থিত নারায়ণপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে স্থানীয় গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে শ্রীহট্ট সম্মেলনী। অসহায় বিপন্ন মানুষের জন্য এই সেবামূলক কর্মসূচিতে অংশ নেন বিধায়ক দিলীপ দাস সহ বিশিষ্টজনেরা। এটা শ্রীহট্ট সম্মেলনে একটা আছে, তারাই আমার সাথে যোগাযোগ করলো যে তারা নিজেদের যে সম্মেলনী আছে তাদের তরফ থেকে তারা আমাদের এখানকার কিছু লোককে কিছু খাদ্য সামগ্রী দেবে। সেই অনুযায়ী এটার মধ্যে কি কি আছে প্যাকেটের মধ্যে, আমি তো প্যাকেটটা দেখে মধ্যে প্রতিটা প্যাকেট আমরা আজকে 50টা পরিবারের জন্য কিট বানিয়ে দিয়েছি। এর মধ্যে চাল ছিল 5 কেজি, 1 কেজি আলু, সয়াবিন প্যাকেট 2 প্যাকেট সয়াবিন, সরষের তেল ছিল, আর ডেটল সাবান আর সার্ফ এক্সেলের গুঁড়া, বাস এরকম 50টা কিট। তো তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, দিলাম। এখানে এসে দেখলাম যে আরো বেশি দরকার আছে। আমরা আগামী দিন দেখলাম যে বিভিন্ন সংস্থা দিচ্ছে, বিভিন্ন ক্লাব দিচ্ছে, সরকার থেকে দিচ্ছে, কেন্দ্রীয় সরকার রেশন থেকে ওরা ডাবল রেশন পেয়েছে। অর্থাৎ এটা আমাদের একটা হিসাব আছে যে অন্তত কোনো মানুষ এখন যে কারো কেউ খেতে পায়নি বা চাল ডাল নাই, এরকম ঘটনা কিন্তু আমাদের ত্রিপুরাতে কোথাও হয়নি। এরপরেও যেহেতু অনেক বেশি মানুষ দিতে চাইছে, তখন আমরা খুঁজে খুঁজে বের করছি কোথায় দিলে ভালো হবে। এই দেওয়াটা কিন্তু মানে সাংঘাতিক ক্রাইসিস থেকে নয়, হ্যাঁ ওই জায়গায় এইটা দিলে হয়, সেই জায়গায় বিভিন্ন সংস্থা, যেমন একটু আগে আমার সাথে কথা বললো, ওরা অটো সিন্ডিকেট থেকে অটো সিন্ডিকেট থেকে তারা দিতে চাইছে। তো সেখানে আমরা ইয়েতে 26 নম্বর বুথের দিকে আবার কালকে বা পরশু আমরা দিয়ে দেবো। তো মোটামুটি গোটা বড়জলার মধ্যে, যেহেতু আমার কনস্টিটিউয়েন্সি, আমরা আমাদের যে যারা আমাদের সদস্য আছে বা যা আমাদের কার্যকর্তা আছে তাদের কাছ থেকে আমরা খবর নিই, দেখি কোন জায়গায় ইয়েটা আছে, প্রয়োজন ভিত্তিক, তারপর আমরা লিস্ট বানাই। ব্যুরো রিপোর্ট হালাপোল।
রাজধানীর বিভিন্ন বেকারিতে আচমকা অভিযান চালালেন খাদ্য দপ্তরের আধিকারিকগণ। প্রকাশ্যে এলো বহু অনিয়ম। বৃহস্পতিবার রাজধানী বেশ কয়েকটি বেকারিতে আচমকা অভিযান চালিয়েছেন খাদ্য দপ্তরের আধিকারিকগণ। অভিযানে ধরা পড়ল খাদ্য সুরক্ষার প্রশ্নে বিভিন্ন অনিয়ম। গলদ ঘর্ম কর্মীদের মুখে নেই মাস্ক ও পরিধেয় বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। এমনকি কিছু কিছু প্যাকেটে নেই উৎপাদনের তারিখ ও এক্সপায়ার ডেট। ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজও ঝুলানো ছিল না কয়েকটি বেকারিতে। খোলা খাবার ও নোংরা পরিবেশও চাক্ষুষ করলেন খাদ্য দপ্তরের আধিকারিকগণ। সেই সাথে প্রয়োজনীয় নির্দেশ দেন তারা। আমরা যে প্যাকেটটি যদি আছে, যে প্যাকেটটি আপনি সিল মারতেছেন, এই যে সিল যে মারুন, এই প্রপারলি সিলিং মারতে এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার দোকানে SSSI লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ফুড স্টাফ লাইসেন্স, লিগেল মেট্রোলজির লাইসেন্স একটা অন্য ঝুলাই নামাইছি না, যদি আপনি ঝুলাই রাখতে হবে। আর যেহেতু পাইছি না, আমরা তো আর বই থাকতে পারতাম না। আপনি আমরা অফিসে যাবেন 11:30টার সময়, আমি লেখা দিয়ে যাইতেছি। গেলে এই কাগজটা যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনার কোনো জরিমানা হতো না, আর যদি আপনার ঠিক না থাকে তাহলে জরিমানা হইব। আর আমরা ভিতরে আমরা পাইছি কি, আপনার দোকানে যারা আছে তারা কি মাস্ক পরে আসতো না কিন্তু, এবং আমরা আসলো না তো, আমরা কিন্তু এইবার করে গেলাম। এরপরের বার যদি আই তখন কিন্তু ফাইন হইব। ঠিক আছে, মাস্ক করবে, করবো সবাই, আমি মাস্ক দিয়ে রাখছি। হ্যাঁ, আপনি দিয়ে রাখছেন, কিন্তু আমরা তো পাইছি না তো, এবং জামা পরা থাকবো। ঠিক আছে, এটা যাতে অবশ্যই থাকে। ব্যুরো রিপোর্ট, হালাপোল। শুক্রবার থেকে রাজধানীর 13টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ। মোট 2500 শিক্ষককে যুক্ত করা হয়েছে এই কাজে। পঠন পাঠনে সিলেবাস কমানোর চিন্তা ভাবনা শিক্ষা দপ্তরের। শুক্রবার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হচ্ছে। আগরতলার 13টি সেন্টারে খাতা মূল্যায়নের জন্য প্রায় 2500 শিক্ষককে নিয়োজিত করেছে পর্ষদ ও শিক্ষা দপ্তর। এ সম্পর্কে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আরও জানিয়েছেন, ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে পঠন পাঠনের জন্য সিলেবাস কমানোর চিন্তা ভাবনাও করছে শিক্ষা দপ্তর। আমরা আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা যেগুলি সম্পন্ন হয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেগুলি সম্পন্ন হয়েছে, এখনো বাকি রয়েছে, এবং মাধ্যমিকের ওর কোর্স এখনো কিছু বাকি রয়েছে, যেগুলি পরীক্ষা হয়ে গেছে, এগুলি উত্তরপত্র সারা রাজ্যের থেকে আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করে মধ্যশিক্ষা পর্ষদ কালকে থেকে মূল্যায়নের ব্যবস্থা করেছে। প্রায় 2500 শিক্ষক এই কাজে নিযুক্ত আছেন, এক্সামিনার এবং যারা স্ক্রুটিনি করবে এবং হেড, এরকম 3টা ভাগে ভাগ করা হয়েছে। রাজ্যের 13টা সেন্টারে, রাজ্যের মানে আগরতলার 13টা সেন্টারে, যেমন শিশু বিহার রয়েছে, উমাকান্ত স্কুল রয়েছে, এরকম নেতাজি সুভাষ রয়েছে, প্রগতি স্কুল রয়েছে, প্রগতি প্রাচ্যভারতী রয়েছে, এরকম 13টা বিদ্যালয়ে আমরা এক্সামিনেশন সেন্টার করেছি। এবার অতীতে এতগুলি সেন্টার করা হয়নি। কারণটা হলো আগে 6টা সেন্টার থাকতো, এবার আগরতলা 13টা কেন? সেফ ডিস্টেন্স রাখার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, যে ক্লাসে খাতা দেখার জন্য যত টিচার থাকা দরকার এখানে কম থাকবে, যাতে তাদের সেফ ডিস্টেন্স থাকে, এবং যাতে তারা ঢোকার সাথে সাথে তাদেরকে মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজেশন করা হবে। সেন্টারগুলিকে অলরেডি গতকাল আমি শৈলী যাদব, যিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উনি অফিসার রয়েছেন, ওনাকে বলে দেওয়া হয়েছে 13টা সেন্টারের জন্য স্যানিটেশন করা হয়। প্লাস যেসব শিক্ষক আসবেন, সেই জন্য আগরতলার আশেপাশের সব শিক্ষক, তাদের জন্য 3টা TITC বাস রেডি করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের করে। এছাড়া নিজের উদ্যোগে যারা আসবেন তাদেরকেও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, পত্রের মধ্যে পুলিশকে বলা হয়েছে তাদের ক্ষেত্রে যেন বাধাপ্রাপ্ত না হয়। প্লাস তাদের পাস থাকবে। যদি কোনো মহিলা শিক্ষিকা এই দায়িত্বে থাকেন, ওনার হাজব্যান্ড বা ওনার আত্মীয় ওনাকে যদি লিভ করে দিতে চান বয়কে, সেক্ষেত্রেও পুলিশকে বলা হয়েছে সেক্ষেত্রে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আর এই যে সিলেবাসটা, সেটা এখন আমরা চিন্তা ভাবনা করছি এখন এই পর্যায়ে না, এবং আমরা যদি, কারণ শুধুমাত্র স্কুল খুললে হবে না, স্কুল খুললে দেখা যাবে
যে ক্লাসে 40 জন ছাত্র ছিল আমি তার 40 জন তো বসাতে পারবো না, আমি এটাকে ভাগ করতে হবে 12 জন করে 13 জন করে, 40 জনের আসনে 13 জন বসবে এবং 3 দিন পরে বা 2 দিন পরে আরেকটা গ্রুপ আসবে। তার মানে পুরো সিলেবাস সম্ভব নয়, সেই জন্য আমরা এসব চিন্তা ভাবনা করছি। শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের পঠন পাঠন নিয়েও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে। রেকর্ডিং ক্লাস যতটুকু সম্ভব হেল্প করা যায়, এরপরে আমরা চিন্তা ভাবনা করছি রেকর্ডিং লাইভ টেলিকাস্ট ডাইরেক্টলি, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে পারেন, ম্যাডাম এই জিনিসটা তো বুঝলাম না, এটা কি, যাতে রিপ্লাই দিতে পারে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি, কিন্তু সবকিছু আমরা জানেন করোনার কারণে ব্যাহত হচ্ছে, এখন সম্ভব নেই, কিন্তু আগামী প্রজন্মের কথা ভেবে কিছু কিছু পদক্ষেপ আমরা নিতে হচ্ছে। তো স্কুল কবে খুলবে কি না এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে রাখছি সবকিছুর জন্য। সেই সাথে বাইরের দোকান খোলা রাখা ও রাজ্যের করোনা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়েও কথা বলেন তিনি। এখনো আমি আজকে বিকালে খুব সম্ভব বিস্তৃত বলবো যে আমরা আমাদের রাজ্য সরকার পৃথকভাবে কোনো ছাড়ের ব্যবস্থা করেনি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা যা, হোম মিনিস্ট্রি থেকে যা যা নির্দেশিকা আসছে আমরা সেটাকে ফলো করছি। এখন পর্যন্ত আমি জানি লাস্ট এসছে গতকাল, গত পরশু দিন সন্ধ্যার সময়, কি বইয়ের দোকান যেন খোলা থাকে, সেফ ডিস্টেন্স বজায় রাখে। আমেরিকা চিন্তা করতে পারে না, অথচ তার সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে চিকিৎসা ব্যবস্থায়, তারা পর্যন্ত হেরে গেছে। ফ্রান্স হেরে গেছে, জার্মানি হেরে গেছে, ইউকে হেরে গেছে। আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে এখনো কিন্তু আত্মতুষ্টিতে থাকতে হবে না, সেখানে আমাদের আরো সতর্ক, আরো সজাগ থাকতে হবে। যারা রাস্তায় বেরোতেছে তাদেরকে বারবার বলছি, এবং আজকে বিকাল থেকে পুলিশ অসম্ভব কড়া ব্যবহার করবে। সেজন্য আমাদের মেইন কাজটা কি? মেইন কাজ পুলিশের বাড়াবাড়ি করলে অনেক অসন্তুষ্ট হয়। কেন পুলিশ বাড়াবাড়ি করবে? আমার তো বক্তব্য পুলিশ বাড়াবাড়ি করবে কেন? কিন্তু অতি উৎসাহী যারা আছে অপ্রয়োজনে বেরোচ্ছেন, প্রয়োজন ছাড়া আড্ডা দিতে বেরোচ্ছেন, চায় চলে যাচ্ছেন, ঘুরছেন, অথচ একবারও ভাবছেন না আপনার কারণে একটা সমাজ। পরিশেষে তিনি আমাদের রাজ্য গ্রিন জোনে অবস্থান করছে বলেও সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে সকলকে সাবধানও করে দেন তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। আর্থিকভাবে দুর্বল রাজ্যের আইনজীবীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার কাউন্সিল ত্রিপুরা। লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। রাজ্যে গরিব অংশের আইনজীবীদের আর্থিক সাহায্য দানের সিদ্ধান্ত নিয়েছেন বার কাউন্সিল অফ ত্রিপুরা। এ লক্ষ্যে বার কাউন্সিল চিঠি দিয়েছে বার অ্যাসোসিয়েশনকে উদ্যোগ নেওয়ার জন্য। বৃহস্পতিবার তড়িঘড়ি বৈঠকে বসে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ। বৈঠকে সিদ্ধান্ত হয় যে সকল গরিব আইনজীবীরা আর্থিক সাহায্য পেতে ইচ্ছুক তাদেরকে 25 তারিখের মধ্যে আবেদন করতে হবে, অনলাইনে নতুবা অফলাইনে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন আজকে একটা জরুরি মিটিং করেছি, কারণ বার কাউন্সিল অফ ত্রিপুরা থেকে আমরা একটা আদেশ পেয়েছি যে ত্রিপুরার যত লয়ার আছে তাদের মধ্যে যে সমস্ত নিডি লয়ার আছে, দুস্থ পরিবার, যেসব পরিবারে কোনো রোজগারক্ষম ব্যক্তি নেই এবং কোনো সরকারি কর্মচারী নেই, তাদের নিজস্ব এক্সট্রা কোনো ইনকাম নেই, ওই সমস্ত লয়ারদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মোতাবেক ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারদেরকে আমরা আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আগামী 25 তারিখ বেলা 12টার মধ্যে অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই আমাদের কাছে আবেদন করবে একাংশ আইনজীবীরাও। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। গোয়েন্দা পুলিশের বাড়ির পাশ থেকে প্রচুর নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা।
বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার 1539টি ইয়াবা ট্যাবলেট ও 62 বোতল এসকফ সিরাপ। ঘটনার বিবরণী জানা যায়, ধর্মনগর থানাধীন ভাগ্যপুর গ্রামের প্রাক্তন এসপিও জওয়ান অধুনা গোয়েন্দা শাখার কর্মী ইরফান আলীর বাড়ির পাশ থেকে এইসব নেশাদ্রব্য উদ্ধার করে অভিযানকারীরা। কিন্তু স্থানীয় মানুষের মধ্যে কানাঘুষে চলছে এই সামগ্রী ইরফান আলীর ল্যাটিনের জলের ট্যাঙ্কির কাছে মজুদ ছিল। এদিকে প্রথমে পুলিশ এ সম্পর্কে মুখ না খুললেও পরে সাংবাদিকদের কাছে মুখ খুলেন এসপি ভানুপদ চক্রবর্তী। আজকে সকালে প্লাজমা ক্যান্সার দিয়েছে এবং ধর্মনগর থানা ইয়াকুবনগরে আলমবাজারে রেড করে ইরফান আলী তার পাশে ইরফান আলীর বাড়ির পাশে থেকে টোটাল 1539 ইয়াবা ট্যাবলেট এবং 60 বোতল সিরাপ ওনারা উদ্ধার করেন। এই ব্যাপারে রাজনাগঞ্জের ডিএসএল কোম্পানি কমান্ডার ধর্মনগর থানা একটা মামলা করেছেন, এটা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। 10 দফা দাবি ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন দিল আমরা বাঙালির প্রতিনিধি দল। দাবিগুলোর মধ্যে কৃষি পণ্য বাজারজাতকরণ, হিমঘর স্থাপন, সার ওষুধের ব্যবস্থা ও গরিব পরিবারকে 5,000 টাকা আর্থিক অনুদান ইত্যাদি উল্লেখযোগ্য। লকডাউন পরিস্থিতিতে সবচাইতে বেকায়দায় দিন কাটাতে হচ্ছে কৃষক ও শ্রমজীবী মানুষকে। এর মধ্যে চরম ক্ষতির সম্মুখীন কৃষি প্রধান রাজ্য ত্রিপুরার কৃষকরা। বৃহস্পতিবার কৃষক ও অসহায় শ্রমিকদের স্বার্থ সম্বলিত 10 দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন আমরা বাঙালির এক প্রতিনিধি দল। ডেপুটেশন প্রসঙ্গে আমরা বাঙালির নেতৃবৃন্দ জানিয়েছেন, আজকে আমাদের 10 দফা দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডিএমসিকে আমরা ডেপুটেশন দিচ্ছি। দাবিগুলি হলো, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব জুড়ে আমাদের দেশ, আমাদের রাজ্য সহ যে একটা ভীষণ পরিস্থিতি চলছে, এতে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিরাট বিপদে পড়েছি। অনেক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য গভর্নমেন্ট চেষ্টা করছেন, কিন্তু এর মাঝে আরও অনেক কিছু রয়ে গেছে বাকি। সেগুলির ব্যাপারে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতা চাইছি। আমাদের দাবিগুলি হচ্ছে, 1 নম্বর, যারা কৃষক তারা উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না, অনেক ফসল খেতে নষ্ট হচ্ছে, এগুলি কোনো দাম পাচ্ছে না, বাজারে তুলতেও পারছে না। এর জন্য একটা নির্দিষ্ট মূল্য যাতে ধার্য করে গভর্নমেন্টে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সমস্ত কৃষক কৃষি ফলন করে মাঠের ফসল বাজারে এনে বিক্রি করা সম্ভব না, তারা পাইকারের কাছে বিক্রি করে। পাইকারের আজকে বাজারে যেতে পারছে না, রাস্তাঘাটে পুলিশ আটকায়, গাড়ি নেই। তা আমাদের দ্বিতীয় দাবি, গভর্নমেন্ট যাতে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করে, যাতে পাইকাররা বাজার থেকে মাল কিনে আনতে পারে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। কেন্দ্র রাজ্য সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেলেন পুস্তক ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর খুলল বইয়ের দোকান। লকডাউনের জন্য দীর্ঘদিন যাবৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঝাঁপ খুলতে পারেনি পুস্তক ব্যবসায়ীরা। অবশেষে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার পর স্বস্তির শ্বাস ফেললেন বই বিক্রেতাগণ। বৃহস্পতিবার রাজধানী শহরের বই দোকানগুলোতে শুরু হয় ক্রয় বিক্রয়। গতকাল থেকে আমরা ডিক্লেয়ার দিচ্ছে, আজকের থেকে মানে সরকারে ঘোষণা করছে, কেন্দ্রীয় সরকারই দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে মঙ্গলবারে, এই যে দোকানপাট মানে বইয়ের দোকান, তারপরে আরো ফ্যানের দোকান, ইলেকট্রিক দোকান খোলার পারমিশন আমরা খোলা রাখতেছি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছি, যেটা বিক্রি করতেছি। কাস্টমার আছে, স্টুডেন্ট পড়াশোনা করতে। কোনো সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে? সময় তো যতটুকু শুনছি 5 লোক দিয়ে দেওয়া হয়েছে। নিয়ে পেলেই করুন, এগুলো তো কিন্তু আমরা বইয়ের কিরকম চাহিদা রয়েছে? বইয়ের চাহিদা ভালোই আছে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় ধর্ষণ মামলায় অভিযুক্ত বখাটে যুবক আব্দুল আহাদকে গ্রেপ্তার করতে পারেনি ধর্মনগর থানার পুলিশ। ঘটনার 4 দিন পর নির্যাতিতার বাড়ি গেলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। রাজ্যের বুকে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে ধর্ষণের ঘটনা। সম্প্রতি ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয় এক মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল আহাদ নামে এক বখাটে যুবক। ঘটনার পরই গা ঢাকা দেয় ওই ধর্ষক, কিন্তু 5 দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্ত যুবককে। ঘটনার 4 দিন পর নির্যাতিতার বাড়িতে যান মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। নির্যাতিতার মুখ থেকে জেনে নেন অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের কাহিনী। তালা খুলিয়া গড়ে ঢুকছে, গড়ে ঢুকিয়া ঘরে গিয়া দাঁড়াইছি,
দাঁড়াই তো আমার উত্তর দিকে মুখ করিয়া দাঁড়াইছে, তখন পিছন দিকে আইয়া তার ডাইনা টাকল দা আইয়ার বাম হাত দিয়া গলা ফেস করিয়া দিয়েছে পিছন দিকে আইয়া। আচ্ছা, এর কয়টা বাজে তখন? তখন 8টার পরে তার নামটা ফোনটাও শুনলো না, কত দেখছি। তার নামটা কি? আব্দুল হামিদ। হ্যাঁ, আব্দুল। এদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। 18 তারিখ রাত্রিতে একটি শারীরিক অত্যাচার হয় একজন মহিলার উপর, ওনার উপর রেপ হয় বলে ওনার অভিযোগ, এবং সেই অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এফআইআরও হয়েছে। এবং এখন পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি যে যার বিরুদ্ধে ওনার অভিযোগ সে পালিয়ে আছে, তাকে এখনো ধরা যাচ্ছে না। তার বড় ভাইয়ের উপরও আরেকটি অভিযোগ এসছে গতকাল রাত্রিবেলার, এবং এই 55 বছর বয়সী একজন মহিলার উপর যে ব্যক্তি নির্মম অত্যাচার করতে পারে সেই ব্যক্তির কিন্তু রাজ্য মহিলা কমিশন কঠোর শাস্তি, শুধু দাবি নয় কঠোর শাস্তি চাইবে। এবং আমি চাইবো যে এই এলাকাতে যত লোক আছেন, জনগণ আছেন, সেটা হিন্দু হোক মুসলিম হোক, সর্বধর্মের সমস্ত লোকেরা যেন দোষী ব্যক্তির বিপক্ষে শাস্তি দেন, দোষী ব্যক্তির যাতে শাস্তি হয় সেই দিকে যাতে সবার নজর থাকে। এখানে যেন কোনো জাতি ধর্মের ভিত্তিতে ভাগ না হয় যে হিন্দু মহিলার উপর নির্যাতন হয়েছে সেই অ্যাকিউজড মুসলিম, সেই ধরনের বিষয় যাতে না আসে। কারণ একজন মহিলা তিনি হিন্দু না মুসলিম সেটা কিন্তু বড় কথা নয়, মহিলাই এক্ষেত্রে নির্যাতন এইবার হিন্দু মহিলার উপর হয়েছে, আগামীকালকে যে কোনো মুসলিম মহিলার উপর হবে না তার কোনো ঠিকানা নেই। লকডাউনে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অপরাধী কিভাবে পালিয়ে গিয়ে আত্মগোপন করতে সক্ষম হয় তা নিয়ে দেখা দিচ্ছে নানান প্রশ্ন। তদুপরি ধর্ষকরা শাস্তির পরিবর্তে পার পেয়ে যাচ্ছেন রাজ্যের বুকে, আঙ্গুল উঠছে হিরে সরকার ও তার আরক্ষা দপ্তরের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হালাবর। রাজধানী লঙ্কাপুরা ও নারায়ণপুর সীমান্তে কর্মরত বিএসএফ জওয়ানদের হাতে মাস্ক ও মিষ্টি তুলে দেন এলাকার বিধায়ক ডাক্তার দিলীপ দাস। বিশাল বড় এরিয়া অর্ডার আছে, এখানে বিএসএফ এর জওয়ানরা দিনরাত ডিউটি করে যাচ্ছেন, তো তার দিনে রাতে বৃষ্টির মধ্যে করেন, তো তাদের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার প্রকাশ হিসাবে আমরা ওদের কাছে জানিয়েছি, ওদেরকে ধন্যবাদ দিয়েছি। ও উদ্যোক্তারাই কিছুটা মিষ্টি নিয়ে আসতে এসেছিলেন, তাদেরকে আমরা দিয়েছি। আমাদের তো ওদেরকে বেশি দেওয়ার কিছু নাই, ওরাই আমাদের রক্ষা করছে। তো পাশাপাশি যাতে কোনো লোক এখানে ঢুকতে না পারে ওদেরকে সেই অনুরোধ করেছে, ওরা বলেছে যে না এখন কেউ ঢুকে না। আর পাশাপাশি আমাদের এলাকার যে মানুষ তাদেরকে বলে রেখেছি যে কোনো অবস্থা যেন কেউ ঢুকতে পারে না পারে, যদি তারা কোনো খবর পায় সেটা প্রশাসনের কাছে যেন খবর দেয়। আর এখন পর্যন্ত তো আমাদের রাজ্যে নতুন করে কোনো কেস আসেনি, জাস্ট 2টো কেস, একটা ভালো হয়ে গেছে, একটা চিকিৎসা চলছে, ভালোর দিকে আছে। আশা করি 3 মে পর্যন্ত আমাদের এখানে আর আমরা কোনো কেস পাবো না। বিশেষ করে সরকার আমাদের যেভাবে নিয়ম নীতি পালন করছে বা যে সিস্টেম চলছে, আমি আশা করি এবং কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আমাদের এখানে হবে বলে মনে হয় না। তাহলে আমরা সবসময় সতর্ক। পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী 27 তারিখে শুনছি যে চিফ মিনিস্টারের সাথে কথা বলবেন, সেখান থেকে হয়তো আমরা আরো নতুন সিদ্ধান্ত কি হবে ভবিষ্যতের জন্য সেটা জানতে পারবো। বিএসএফ এর মধ্যে তো আপনারা এখন মাস্ক বিতরণ করছেন? হ্যাঁ, বিএসএফ ওদের নিজেদের আছেও, তবে যেহেতু ওরা রোদের মধ্যে ডিউটি করে আমি দেখলাম ওদের অনেকের মধ্যে আছে, তো আমরা যেহেতু কাপড়ের মাস্ক নিয়ে এসেছি তো এটা ওদেরকে একটা দিয়েছি যাতে প্রয়োজন মতো যখন পাল্টে ইউজ করতে পারে, কারণ এত। ব্যুরো রিপোর্ট, হালাবর। রাজধানী বর্তমান ফাঁড়ি পুলিশ কর্মীদের হাতে মাস্ক ও খাদ্য সামগ্রী তুলে দিলেন পৌর নিগমের কাউন্সিলর বিশ্বনাথ সাহা। সংকটজনক এই পরিস্থিতিতে লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সকল রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখেন তিনি। সাংবাদিক সবাই মিলে এই যুদ্ধ মোকাবেলায় তারা অত্যন্ত পরিশ্রম করছেন। আমাদের আমাদের পুলিশ কর্মীরা সারাদিন তারা কাজ করে সেখানে আমাদের লকডাউনকে সেখানে সফল করার জন্য তারা কাজ করছেন। তাই আমি ব্যক্তিগতভাবে আমাদের যে পুলিশ কর্মী, ডাক্তার বন্ধু, তার সহ সাংবাদিক ও পুরোপুরি সবাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে এই বটতলা ফাঁড়ির 20 জনের মতো আমাদের সেখানে রক্ষা কর্মী আছে, তাদের হাতে আমি তাদের সুরক্ষার জন্য গ্লাভস, মাস্ক
এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং আমরা জনগণের কাছে আবেদন জানাবো যে আপনারা সরকারের যে সিদ্ধান্ত সেই অনুসারে লকডাউন মেনে চলুন। ব্যুরো রিপোর্ট হেলাপুর। পুর নিগমের সাফাই কর্মীদের সম্মাননা প্রদান করলেন বিজেপি টাউন বটতলী মণ্ডলের কর্মকর্তাগণ। সেই সাথে তাদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রীও তুলে দেন মণ্ডলের কর্মকর্তারা। বৃহস্পতিবার সামাজিক এই অনুষ্ঠানে অংশ নিয়ে এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা জানিয়েছেন বিধায়ক আশিস কুমার সাহা। সাফাই কর্মীবৃন্দ তাদেরকে সম্মাননা প্রদর্শন করে আমাদের মণ্ডলের পক্ষ থেকে আজকে তাদের উদ্দেশ্যে, কারণ সকলেই জানেন যে এই সাফাই কাজে যারা যুক্ত তারা সাফাই কর্মসূচি যদি সঠিকভাবে না করে তাহলে এই যে সরকারি বিধি আমাদের এই পরিচ্ছন্ন থাকা, সুরক্ষার জন্য নিজেকে যেমন সুরক্ষিত রাখতে পরিচ্ছন্ন থাকতে হবে, আমাদের পারিপার্শ্বিক অঞ্চলটাকেও পরিচ্ছন্ন রাখতে হবে। এই কাজটি যাদের মাধ্যমে সমাধা হয় সেই পুরো কর্মচারীরা, তাদেরকে আজকে এখানে আমরা এই সম্মান প্রদর্শন করে তাদেরকে তোয়ালি তাদের হাতে তুলে দিয়ে এবং কিছু খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, সবজি সহ এবং সাবান তাদেরকে প্রদান করা হয়েছে। ব্যুরো রিপোর্ট হেলাপুর। শেষ করার আগে আরো একবার শিরোনাম। শিরোনাম নিবেদন করছেন লাগাও চুমুক আসল লিচুর মজা এবার জমক ক্রান্তিকারে দূর স্বাস্থ্যে ভরপুর খাবে রসে টই টম্বুর মজাদার স্বাদে ভরা স্বাদ। শুক্রবার থেকে রাজধানী 13টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ। মূল্যায়নের কাজে যুক্ত হলেন 2500 শিক্ষক। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত রাজ্যের বিভিন্ন প্রান্তের বাড়িঘর, সবজি মাঠ ও বিদ্যুৎ পরিষেবা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সাংসদ সহ প্রশাসনের আধিকারিকরা। লকডাউন থেকে ছাড়ের বই, বিদ্যুৎ সরঞ্জাম, সংকেত, মোবাইল রিচার্জ সহ আরো কিছু ব্যবসায়িক ও শিল্প প্রতিষ্ঠান, তবে সব ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্স অনিবার্য। ত্রাণ বিতরণে অংশ নিলেন প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী দ্বয়ের সহধর্মিনী এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হেলাপুর।